সো লাস্ট ক্লাসে কিন্তু আমরা ত্রিকোণমিতির উপর 4টা বা 5টা সৃজনশীল সলভ করছিলাম। আজকে আমরা ত্রিকোণমিতির কিছু সৃজনশীল সলভ করব, ঠিক আছে? তো ইন্টিগ্রেশন গুলো করা হয়েছে, ত্রিকোণমিতি করা হয়েছে, ডিফারেন্সিয়েশন করব, দেন মোটামুটি শেষ। আচ্ছা, তো চলো দেখি। তো প্রথমে ধরো যশোর বোর্ড 2019 সালের প্রশ্নটা যদি একটু দেখি, উদ্দীপকে কি বলছে দেখা যাবে। একটা ত্রিভুজের কথা বলছে এবিসি। তো বিশ্বকল্প একে যে ত্রিভুজের কথা বলছে এবিসি, সেই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 75 ডিগ্রি, যেটা হচ্ছে এ কোণ, এবং বলা হয়েছে যে বি কোণ এবং সি কোণের বিয়োগফল হচ্ছে 15 ডিগ্রি। আচ্ছা, এই ইনফরমেশনটুকু আছে দৃশ্যকল্প 1 থেকে। আর দৃশ্যকল্প 2 এ তোমার হচ্ছে টোটাল একটা ত্রিভুজই এঁকে দেওয়া আছে। এখানে দেখো কি কি দেওয়া আছে। এটা হচ্ছে স্মল সি বাহু, এটা হচ্ছে স্মল এ বাহু, যার মানটা দেওয়া আছে এটা √3+1 এই বাহুর দৈর্ঘ্য। আর একটা হচ্ছে স্মল বি বাহু, যার দৈর্ঘ্যটা হচ্ছে √3 - 1। আর এই সি কোণটাকে বলা হয়েছে 60 ডিগ্রি। সি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো মোটামুটি এই হচ্ছে কি ইনফরমেশন দুইটা দৃশ্যকল্প। এবার দেখি চলো সৃজনশীলের মধ্যে কেমন আছে প্রশ্নগুলো। প্রথমে দেখো ক নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্নটা এই টাইপের একটা প্রশ্ন আগের দিন যখন সৃজনশীল সলভ করি তখন আমি করছিলাম। প্রশ্নটা একটু লিখি, তোমরা জাস্ট বলবা যে চেঞ্জটা কোথায় কোথায় করতে হবে। cos 30 ডিগ্রি 32 মিনিট ইন্টু cos 29 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস সাইন 149 ডিগ্রি 28 মিনিট সাইন 29 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, তো তোমরা এখানে বুঝতে পারতেছো যে এখানে আমাদের কি করতে হবে। এখানে একটা অ্যাঙ্গেল আমি সেম রাখবো, বাকি অ্যাঙ্গেল গুলোকে আমি একটু চেঞ্জ করব। চেঞ্জ করলে আমাদের কিছু ফর্মুলা পড়বে, আইদার সাইনে কস বি মাইনাস কজ এ সাইন বি এই টাইপের ফর্মুলা পড়বে, অথবা কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি এই টাইপের ফর্মুলা পড়বে, ঠিক আছে? তার মানে এখন তোমাকে এখান থেকে কোনো একটা অ্যাঙ্গেলকে তোমার চেঞ্জ করতে হবে। কারণ আমরা কিভাবে কোন কনসেপ্ট দিয়ে চেঞ্জ করবো আমরা জানি, যে ধরো কোনো জায়গায় 20 ডিগ্রি লেখা থাকলো, সেটাকে আমরা বলতে পারি যে 20 ডিগ্রি লেখা যেই কথা, 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি লেখা একই কথা। কিন্তু 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি করলে তুমি কিছু অ্যাডভান্টেজ হয়তো পাবা, জিনিসটা একটা ফর্মুলা পড়বে। অথবা কোথাও তুমি হয়তো এমন দেখলা যে 150 ডিগ্রি লেখা দেখলাম, তো 150 ডিগ্রি লেখা যেই কথা 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লেখা কিন্তু একই কথা। তো তুমি জিনিসটাকে ছোট করে ফেললা, ছোট করার পরে দেখবা যে অ্যাঙ্গেল গুলো সেম হয়ে যাচ্ছে, তখন একটা ফর্মুলা কিন্তু পড়বে। আচ্ছা, এখন তাহলে তুমি এই সিনারিওটা দেখে একটু বলো যে এখানে আসলে একটা জিনিস তোমাকে বলি, যে cos এখানে দেখো cos 29 ডিগ্রি 28 মিনিট, আবার দেখো sin 29 ডিগ্রি 28 মিনিট, দেখো এই অংশটুকু কিন্তু মিলছে, তাহলে এই অংশটুকু নিয়ে কোনো সমস্যা নাই। তো বাকি দুইটা অংশকে দেখি একই অ্যাঙ্গেলে আনা যায় কিনা। বাকি দুইটা অংশকে যদি একই অ্যাঙ্গেলে আনা যায় তাহলে দেখবে কেন একটা ফর্মুলা অবশ্যই পড়বে। তো এখানে দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ছোট, cos 30 ডিগ্রি 32 মিনিট, তাহলে এই অ্যাঙ্গেলটা তো ছোট। তাহলে আমরা চেষ্টা করব sin 149 ডিগ্রি 28 মিনিটকে কোনোভাবে কি sin 30 ডিগ্রি 32 মিনিটে আনা যায় কিনা, তাহলে কিন্তু একটা ফর্মুলা পড়বে, ঠিক আছে? তো দেখো এটাকে আবার লিখি, cos 30 ডিগ্রি 32 মিনিট cos 29 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, মাইনাস, তাহলে আমরা যেটা করতে পারি সাইন 149 ডিগ্রি 28 মিনিটকে আমরা 180 ডিগ্রি রেসপেক্টে লিখতে পারি। আচ্ছা বলতো 180 ডিগ্রি থেকে কত ডিগ্রি কত মিনিট বিয়োগ করলে আমি 149 ডিগ্রি 28 মিনিট পাবো? একটু চিন্তা করে বলবা। 30 ডিগ্রি 32 মিনিট। 30 ডিগ্রি 32 মিনিট। আমরা যদি 128 ডিগ্রি থেকে 30 ডিগ্রি 32 মিনিটকে বিয়োগ করি, তাহলে তোমরা দেখবে 128 ডিগ্রি থেকে 30 ডিগ্রি 32 মিনিটকে বিয়োগ করলে আমরা পাই 100, মানে 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে যদি আমি 30 ডিগ্রি বিয়োগ করি, 30 ডিগ্রি বিয়োগ করে পাবো আমি 150 ডিগ্রি। আবার 150 ডিগ্রি থেকে যদি তুমি আরো 32 মিনিট বিয়োগ করো, তাহলে তুমি কত পাবা? 149 ডিগ্রির সাথে সামথিং মিনিট থাকবে। এখন কত মিনিট থাকবে, কারণ আমরা জানি 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি। তো তুমি আসলে 60 মিনিট বিয়োগ করতে পারো না, 60 মিনিট বিয়োগ করলে টোটালি 1 ডিগ্রি কমে যেত, মানে 149 ডিগ্রি হয়ে যেত। বাট তুমি বিয়োগ করছো 32 মিনিট, তার মানে আমার কিন্তু স্টিল 60 মিনিটে যেহেতু 1 ডিগ্রি, তাহলে আমার কাছে আরো কত ডিগ্রি আছে, সরি বিয়োগ করে, হ্যাঁ 32 মিনিট বিয়োগ করে তার মানে 28 মিনিট। তো দেখো আমার প্রশ্নে কিন্তু প্রথমে ছিল 149 ডিগ্রি 28 মিনিট, তো ওইটাই কিন্তু আমি আবার ফেরত পাবো। তার মানে 149 ডিগ্রি 28 মিনিট লেখা যে কথা, আমি 180 মাইনাস
30 ডিগ্রি 32 মিনিট একই কথা, আর সাইন 29 ডিগ্রি 28 মিনিট, এটা থাকলো আগের মতো। দেখো এবার কিন্তু একটা ফর্মুলা পড়বে, আমি এই অংশটুকু সেম রাখি। আচ্ছা, মাইনাস, এবার দেখো 180 ডিগ্রি থেকে যখন কোনো কিছু বিয়োগ করি তখন আমাদের হিসাবটা কেমন হয়? 180 ডিগ্রি থেকে কোনো কিছু বিয়োগ করলে, 180 ডিগ্রি থেকে কোনো কিছু বিয়োগ করলে সাইন কিন্তু সাইনই থাকে, আর যেই মাইনাস থিটাটা থাকে সেই থিটাটা যা সাইনের সাথে বসবে, তাহলে সাইন 30 ডিগ্রি 32 মিনিট ইন্টু সাইন 29 ডিগ্রি 28 মিনিট। তাহলে এবার একটা জিনিস দেখো, একটা ফর্মুলা পড়ছে, কজ সামথিং একটা অ্যাঙ্গেল, তাহলে কজ এ ধরলাম এটাকে, আর এই কোণটাকে ধরলাম বি কোণ। তাহলে দেখো তো আবার এখানে আবার এই কোণটা দেখা যাচ্ছে, আবার এখানে বি কোণ দেখা যাচ্ছে। তাহলে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি ফর্মুলাটা কি? কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি ফর্মুলা হচ্ছে কজ এ প্লাস বি। তাহলে হচ্ছে কজ এ বলতে আমার এখানে 30 ডিগ্রি 32 মিনিট, আর বি হচ্ছে 29 ডিগ্রি 28 মিনিট। শেষ, আবার চলে আসলো। এবার দেখো 30 আর 29 যোগ করলে হচ্ছে 59 মিনিট, 59 ডিগ্রি, আর 32 মিনিট আর 28 মিনিট যোগ করলে হবে 60 মিনিট। 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 59 ডিগ্রির সাথে 1 ডিগ্রি যোগ করলে আমি পাবো 60 ডিগ্রি, মানে কস 60 ডিগ্রি। তো কস 60 ডিগ্রি মানে হচ্ছে কত? হাফ। তাহলে আমার ক নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে হাফ। এই প্রশ্নটা আশা করি বুঝছো। এটা এবার একটা প্রবলেম আগের ক্লাসেও দেখাইছিলাম, শেষ দিকে একটা সিজন ছিল। এবার আসো পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা দৃশ্যকল্প 1-এর উপর করা হয়েছে। কি বলছে? দৃশ্যকল্প 1 অনুযায়ী cos c ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে একটা রাশিমালা আছে, হাফ ইনটু √2 প্লাস √2 প্লাস √3। এই রাশিমালাটা আমার আনতে হবে কোথা থেকে? cos c ডিভাইডেড বাই 6 ডিগ্রি থেকে। আচ্ছা, তো প্রথমে আমার আসলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে c কোণের মানটা কত সেটা বের করতে হবে। আমি যদি c কোণটা বের করতে পারি তখন আমি আস্তে আস্তে cos এর ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে করে আমি রাইট হ্যান্ড সাইডে রাশিমালাটুকু বের করতে পারবো। তো চলো আগে দেখি c কোণের মানটা বের করা যায় কিনা বা আমরা পারি কিনা। আচ্ছা আসো। সো এখানে দেখো ইনফরমেশন দেওয়া আছে দুইটা, একটা দিচ্ছে a ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, আর একটা দেওয়া হয়েছে হচ্ছে b মাইনাস c। b মাইনাস c ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 15 ডিগ্রি। 15 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, b মাইনাস c ইজ ইকুয়াল টু যদি 15 ডিগ্রি হয় তাহলে b ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 15 ডিগ্রি প্লাস c ডিগ্রি, c না, তাহলে b ইজ ইকুয়াল টু হচ্ছে 15 ডিগ্রি প্লাস c। b মাইনাস c ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি, সেখান থেকে আমরা পাই b ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি প্লাস c। আমরা জানি একটা ত্রিভুজের মধ্যে a প্লাস b প্লাস c অর্থাৎ তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। আবার a কোণের মান দেওয়া আছে 75 ডিগ্রি। আবার b কোণের মানটা আমরা কিন্তু c এর রেসপেক্টে লিখতে পারি 15 ডিগ্রি প্লাস c। তাহলে 15 ডিগ্রি প্লাস c লিখলাম, যোগ c ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখন এখান থেকে দেখো 75 আর 15 যোগ করলে কত হচ্ছে? এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যোগ 2c ইজ ইকুয়াল টু 180। সো 190 আর 180 ক্যান্সেল আউট করলে আমার এখানে স্টিল 90 থাকে, আর 2c ইজ ইকুয়াল টু 90 ইমপ্লাইজ c ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, আমি c কোণের ভ্যালুটা পাইলাম 45 ডিগ্রি। সো এবার এই ভ্যালুর উপর চলো দেখি কি করা যায়, আমাদের এই রাশিমালাটুকু আনতে পারি কিনা। cos c ডিভাইডেড বাই 6, তাহলে cos c ডিভাইডেড বাই 6, এখান থেকে আমি ফর্মুলা দেখি স্টেপ বাই স্টেপ ফর্মুলাটা আনতে পারি কিনা। তো চলো আমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি সেটা দেখি। লেফট হ্যান্ড সাইডে আছে cos c ডিভাইডেড বাই 6। cos c ডিভাইডেড বাই 6 মানে হচ্ছে cos c এর ভ্যালুটা পাইলাম কত? 45 ডিগ্রি, তাই না? c এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি ডিভাইডেড বাই 6, আচ্ছা 6 45 ডিগ্রিকে 6 দিয়ে কাটাকাটি করলে কত থাকে এখানে? এখানে থাকবে 3 15 45, 3 দুগুণা 6, মানে হচ্ছে cos 15/2, 15/2। আচ্ছা, তাহলে এবার cos 15/2 থেকে এবার আমাদের কিছু রাশিমালা আনতে হবে। আচ্ছা, কিভাবে আনা যায়? সো ধর একটা কাজ করলাম, বাইরে একটা হাফ দিলাম আর ভেতরে একটা 2 গুণ দিলাম, তাহলে হাফ ইন্টু 2 মানে হচ্ছে 1। সো আমার রাশিমালা আলটিমেটলি কোনো চেঞ্জ হয় না, সেমই আছে। এবার আরেকটা কাজ করি, চলো বাইরে হাফ বাইরের হাফের মতো থাকুক, এই ভেতরে এই 2 cos 15 ডিভাইডেড বাই 2 কে আমি চাইলে লিখতে পারি 4 ইন্টু cos স্কোয়ার 15 ডিভাইডেড বাই 2। দেখো রুট যদি করি 4 কে রুট করলে 2 হয়ে যাচ্ছে, আর cos স্কোয়ার 15/2 কে রুট করলে cos 15/2 হচ্ছে। তাহলে আমি কিন্তু আবার আগের জিনিসটাই ফেরত পাচ্ছি। সো কোনো সমস্যা নাই, এই জিনিসটা আমি করতে পারি। আচ্ছা, এখন ভেতরে আরো কিছু ক্যালকুলেশন করি। এই রুটটাকে দেখো, আমার
কেন রুটটা আমি আনলাম, প্রমাণের মধ্যে কিন্তু রুট আছে, তাহলে আমি এই জন্য কি করলাম, রুটটাকে রাখলাম প্রমাণের মধ্যে। রুটটাকে রেখে আবার ভেতরে আরো কিছু ক্যালকুলেশন করতে হবে। সো হাফ ইন্টু, এই দেখো 4 ইন্টু কজ স্কোয়ার 15/2, এটাকে এভাবে লিখতে পারি, দেখো 2 ইন্টু 2 কজ স্কোয়ার 15/2। কেন করলাম, কারণ 2 কজ স্কোয়ার থিটার একটা ফর্মুলা কিন্তু আমাদের জানা আছে। সো দেখো এবার এই অংশটুকুর উপর একটা ফর্মুলা পড়বে, এবং এই স্টেপ অনুযায়ী একই কাজ যদি রিপিটেডলি করো দুই একবার, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। 2 ইন্টু, এবার দেখো 2 কজ স্কোয়ার 15/2, 2 কজ স্কোয়ার থিটা আমরা জানি 2 কজ স্কোয়ার থিটা থাকলে সেটা হয়ে যায় 1 প্লাস কস 2 থিটা, মানে ভেতরের কোণটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 15/2 কে যদি দ্বিগুণ করো তাহলে 2 ইন্টু 15/2 ইজ ইকুয়াল টু আসবে 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 1 প্লাস কস 2 থিটা মানে হচ্ছে 1 প্লাস কস 15 ডিগ্রি। ওকে, দেন সেম কাজটা আবার রিপিট করব এবং প্রবলেমটা দেখবে পরের লাইনে সলভ হয়ে গেছে। তো এবার যদি আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই, 2 দিয়ে গুণ করি, তাহলে পাবো 2 প্লাস 2 cos 15 ডিগ্রি, 2 cos 15 ডিগ্রি। এবার 2 cos 15 ডিগ্রি এর মধ্যে আমি আবার একই কনসেপ্ট, একই প্রসেস, একই স্টেপে এটাকে কি করব, একটা রুট নিয়ে আসবো, কারণ আমার প্রমাণের মধ্যে রুট আছে। তাহলে আমি যেটা করব, এই 2 cos 15 ডিগ্রিকে আমি রুটের রেসপেক্টে লিখবো। আমি ইচ্ছা করে এখানে একটা রুট দিলাম, এখানে যদি রুট দিই তাহলে ভেতরে আমার জিনিসটাকে স্কোয়ার করতে হবে, তাহলে রুট আর স্কোয়ার আলটিমেটলি কোনো প্রভাব থাকবে না। তাহলে আমি যেটা করবো, এখানে cos 15 ডিগ্রি, তো এটাকে আমি 4 cos স্কোয়ার 15 ডিগ্রি লিখলাম। তাহলে আমার ছিল cos 15 ডিগ্রি, আমি আবার উপরে রুট দিলাম, আবার ভেতরে আবার 4 cos স্কোয়ার 15 ডিগ্রি, তার আবার একই জিনিস আসছে। তো এখানে আমি আবারও সেই একই ফর্মুলা, একই স্টাইলে যদি করি, 4 cos স্কোয়ার 15 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি 2 ইন্টু 2 cos স্কোয়ার 15 ডিগ্রি। আবার দেখো 2 cos স্কয়ার 15 ডিগ্রিকে তুমি কি করতে পারো, 2 cos স্কয়ার 15 ডিগ্রি মানে হচ্ছে এই পুরো অংশের পরিবর্তে একটা ফর্মুলা পড়বে 1 প্লাস, দেখো 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 cos স্কয়ার 15 ডিগ্রি ইকুয়াল টু 1 প্লাস cos 13 ডিগ্রি, 1 প্লাস cos 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, এবার সম্ভবত প্রবলেমটা সলভ বা মিলে যাবে। তাহলে হাফ ইনটু রুট ওভার 2 প্লাস রুট ওভার, এবার যদি এই দুই দিয়ে, এই দুইটা দিয়ে যদি মাল্টিপ্লাই করো, 1 এর সাথে মাল্টিপ্লাই করলে 2 যোগ 2 ইনটু cos 30 ডিগ্রি। আবার দেখো cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, তাহলে তুমি এখানে বসাও √3/2। এবার 2 2 কাটা, দেখো আমার আলটিমেটলি যে অংশটুকু পাচ্ছি এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে ছিল। সো আমার রাইট হ্যান্ড সাইডটা কিন্তু প্রুভ হয়ে গেল। ওকে, তাহলে এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, বিভিন্ন বোর্ড পরীক্ষায় আমি দেখলাম এই প্রবলেমটা, তবে কনসেপ্টটা সহজ। ঠিক আছে, তো আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট প্রবলেম দেখি। চলো এই সৃজনশীলের নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমে বলা হয়েছে যে দৃশ্যকল্প 2 থেকে নেক্সট প্রবলেমটা সলভ করতে হবে আমাদের। এখানে বলছে দৃশ্যকল্প 2 অনুযায়ী ত্রিভুজটির সমাধান বের করো। আচ্ছা, ত্রিভুজটি, কোন একটা ত্রিভুজকে সমাধান করার মানে কি? এটার বাহু আর কোণগুলো বের করা। এক্স্যাক্টলি, একটা ত্রিভুজের মধ্যে আসলে কি থাকে, একটা ত্রিভুজের মধ্যে 3টা বাহু থাকে, 3টা কোণ থাকে। তো কোন একটা ত্রিভুজকে সমাধান করার মিনিং হচ্ছে ওই ত্রিভুজের 3টা বাহু আমাকে বের করে দেখাইতে হবে, এই ত্রিভুজের 3টা বাহু হলো এই দৈর্ঘ্যের, ওই ত্রিভুজের 3টা কোণ আমাকে বের করে দেখাইতে হবে যে এই ত্রিভুজে এরকম 3টা কোণ আছে। ঠিক আছে, বাহু আর কোণগুলো বের করতে হবে। তো এখন দেখো আমাদের যে ত্রিভুজটা দেওয়া হয়েছে প্রশ্ন, আমাদের দৃশ্যকল্প 2 এ, এই ত্রিভুজটার কিন্তু 2টা বাহু কিন্তু অলরেডি গিভেন। দেখো এই হচ্ছে বি একটা বাহু আর এখানে এ একটা বাহু, এবং সি কোণটাও কিন্তু গিভেন, সি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই 3টা ইনফরমেশন অলরেডি গিভেন, তাহলে আমাকে বাকি 3টা আননোন ইনফরমেশন বের করতে হবে। আমি 3টা ইনফরমেশন জানি, আমি 2টা বাহুর দৈর্ঘ্য জানি, আমি একটা কোণ জানি, কিন্তু আমি 2টা কোণ জানি না স্টিল, আর একটা বাহু জানি না, সি বাহুটা জানি। তাহলে আমাকে এই বাকি অংশগুলো বের করতে পারলে এই ত্রিভুজটা কিন্তু সমাধান করা হবে। ঠিক আছে, সো প্রথমে একটা জিনিস চিন্তা করো, আমরা কোসাইন রুল জানি। কোসাইন রুলটা কি? কোসাইন রুলটা হচ্ছে, যেমন দেখো কোসাইন রুলটা যদি একটু মনে করো, আমরা ধরো cos c, তাহলে আমরা সি কোণ, আমরা কিন্তু সি কোণটা জানি, এটা দেখতে আমরা কিন্তু সি কোণটা কিন্তু জানি। যদি আমরা cos c টা অ্যাপ্লাই করি, cos c ইজ ইকুয়াল টু জানি কি হয়, cos c ইজ ইকুয়াল টু হয় a স্কয়ার যোগ b স্কয়ার, সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি বাহু, স্মল সি স্কয়ার ডিভাইডেড বাই 2ab। যেই কোণের উপর cos অ্যাপ্লাই করি সেই কোণের বাহুটাকে বিয়োগ করি, আর নিচে হচ্ছে বাকি অপর দুইটা বাহু 2 ইনটু ab থাকে। তাহলে এটা হচ্ছে কোসাইন রুল যদি আমি অ্যাপ্লাই করি। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, আমি যদি cos c টা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমি সি বাহুটা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, একটা জিনিস খেয়াল করো, সি কোণটা আমার জানা, এই জিনিস ভ্যালুটা আমি জানি,
এ বাহুর দৈর্ঘ্য আমি জানি, বি বাহুর দৈর্ঘ্য আমি জানি, 2ab তার মানে আমি জানি, শুধুমাত্র সি বাহুর দৈর্ঘ্যটা আমার অজানা, সবাই আমার জানা। তাহলে আমি যদি কোসাইন সূত্রটা অ্যাপ্লাই করি সি কোণের উপর যদি কোসাইন সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমি আমার এই অজানা সি বাহুটা বের করে ফেলতে পারবো। সি বাহুটা বের হয়ে গেলে তুমি যখন একটা ত্রিভুজের সবগুলো বাহু জানবা, তখন কিন্তু সেই বাহুগুলোর সাহায্যে কিন্তু তুমি কোসাইন গুলো অ্যাপ্লাই করো অথবা সাইন গুলো অ্যাপ্লাই করো, তোমার যেই রুল ইচ্ছে সেই রুল অ্যাপ্লাই করো, তুমি কিন্তু ওই ত্রিভুজের অন্য কোণগুলো কিন্তু বের করতে পারবা। তাহলে এই প্রবলেমটা আসলে খুবই সহজ একটা প্রবলেম ছিল। চলো এটা আমরা দেখি স্টেপ বাই স্টেপ সলভ করি। তো এখানে যে সবগুলো ভ্যালু বসাই, সি কোণটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে cos অফ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু a স্কয়ার যোগ b স্কয়ার। তাহলে a বাহুটার মান দেওয়া আছে দেখো √3 + 1 আর b বাহুর মান দেওয়া আছে √3 - 1। তাহলে √3 + 1 হোল স্কয়ার যোগ √3 - 1 হোল স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু √3 + 1 ইনটু √3 - 1। এবার দেখো cos 60 ডিগ্রি ভ্যালু কত, cos 60 ডিগ্রি ভ্যালু কত, cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে sin 30 ডিগ্রি মানে হাফ, হাফ। আর উপরে দেখো কি আসে, উপরে দেখো কি আসে, দেখো a প্লাস বি হোল স্কোয়ার যোগ a মাইনাস বি হোল স্কোয়ার, এটার একটা ফর্মুলা আছে, a প্লাস বি হোল স্কোয়ার যোগ a মাইনাস বি হোল স্কোয়ার। এটার ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। এটা একটা ফর্মুলা, তোমরা 6, 7, 8 এ কিন্তু এই ফর্মুলাটা শিখছো, a প্লাস বি হোল স্কোয়ার যোগ a মাইনাস বি হোল স্কোয়ার। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে a 2 ইন্টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার, এটা হচ্ছে এই ফর্মুলা। তাহলে দেখো √3 + 1 হোল স্কোয়ার যোগ √3 - 1 হোল স্কোয়ার, এটা হবে 2 ইন্টু √3 হোল স্কোয়ার যোগ 1 স্কোয়ার। √3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3 + 1 মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই, আবার দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, √3 + 1 ইন্টু √3 - 1, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে √3 স্কোয়ার মানে 3 - 1। সবগুলো ফর্মুলাই ব্যবহার করা শেষ, এখন সি বাহুটা কিন্তু বের করতে পারবো। এই 2 আর এই 2 কাটা, এখানে 3 - 1 = 2, তাহলে একটা 2 এই পাশে আসবে, এখানে আসতে তো হচ্ছে 6 প্লাস এই 2 দিয়ে যদি গুণ করি 2 ইনটু 3 মানে 6, 2 ইনটু 1 মানে হচ্ছে 2, 6 + 2 মাইনাস c স্কয়ার। তার মানে আমি পাচ্ছি মাইনাস c স্কয়ারটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি c স্কয়ার, আর এই 2 টাকে এই 2 এর সাথে কেটে দিতে পারি, c স্কয়ার ইজ ইকুয়াল টু 6, দ্যাট মিন্স c ইজ ইকুয়াল টু হবে শুধু √6। শুধু √6, মাইনাস অংশটাকে নিতে পারবো না, কারণ মাইনাস বাহু দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তাহলে c ইজ ইকুয়াল টু √6, তাহলে আমরা c এর মানটা বের করে ফেললাম। এখন তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা সাইন রুল অ্যাপ্লাই করো, সাইন রুল অ্যাপ্লাই করলে কি হবে, b বাই সাইন b ইজ ইকুয়াল টু c বাই সাইন c। সি বাহুর মান জানো, সি কোণের মান জানো, বি বাহুর মান জানো, খালি বি কোণের মান বের করবা, ঠিক আছে। অথবা তুমি কোসাইন রুল অ্যাপ্লাই করতে হলে কোসাইন রুল অ্যাপ্লাই করো, cos b ইজ ইকুয়াল টু a স্কয়ার যোগ c স্কয়ার, যেহেতু বি কোণ তাহলে মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2ac। সবই তুমি জানো, a জানো, b জানো, c জানো, সবগুলো বসায় দাও, তুমি cos এই যে বি কোণটাকে কিন্তু পেয়ে যাবে। তোমার বি কোণটাও জানা, এবার তুমি a কোণটা বের করো, তাহলে cos a ইজ ইকুয়াল টু কি হবে, বি স্কয়ার যোগ সি স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এখান থেকে তুমি রাইট হ্যান্ড সাইডে প্রত্যেকটা জিনিসের ভ্যালু কিন্তু অলরেডি জানো, তুমি ত্রিভুজের 3টা বাহু কিন্তু বের করে ফেলছো, জাস্ট কোনগুলো বের করা লাগবে। তাহলে তুমি এই রাইট হ্যান্ড সাইডের ইনফরমেশন সাহায্যে ক্যালকুলেটর ইউজ করে তুমি cos ইনভার্স করবে, এখান থেকে a কোণের মানটা কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি b কোণ ইজ ইকুয়াল টু কত আসবে, এখানে b কোণ ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার 15 ডিগ্রি। আচ্ছা ভাই আরেকটা ব্যাপার, আমি যদি বি কোণ 15 ডিগ্রি বের করে ফেলি, আমার কিন্তু আর কষ্ট করে এ কোণ বের করার কোনো দরকার নেই। আমি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আবার সি কোণ কিন্তু প্রথমে কোশ্চেনে দেওয়া ছিল 60 ডিগ্রি। তাহলে এ কোণ ইজ ইকুয়াল টু কত হবে, 180 থেকে এটার সামেশনকে বিয়োগ দিব, এটা সামেশন হচ্ছে 75 ডিগ্রি, 180 থেকে 75 ডিগ্রি বিয়োগ করব, তাহলে আমি কত পেয়ে যাচ্ছি, 105 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তুমি জাস্ট cos b করলে বি কোণটা বের করলেই চলবে, সি এ কোণটা তোমরা আলাদাভাবে কষ্ট করে না বের করলেও চলবে, 180 ডিগ্রি থেকে এদের যোগফল বিয়োগ করে দিলেও চলবে, ঠিক আছে। তাহলে এভাবে হচ্ছে আমরা একটা ত্রিভুজকে সমাধান করতে পারি। তো এগুলা ডিটেইলস দেখতে চাইলে তোমরা ক্লাসের ভিডিওগুলো দেখবা, আমাদের ত্রিকোণমিতির ক্লাসের ভিডিওগুলো দেখবো, ওখানে আর একটু ডিটেইলস আলোচনা করা আছে। আচ্ছা চলো এবার পরের প্রশ্নে যাই। 3টা প্রশ্ন করবো, শুধুমাত্র 3টা প্রশ্ন সলভ করবো। আচ্ছা দেখো এই প্রশ্নটা দেখো, ঢাকা মানে আমাদের সময় আসছে প্রশ্নটা, ঢাকা বোর্ড, দিনাজপুর, সিলেট 4টা বোর্ডে আসছে 2018 সালে। তো দেখি আমি কি বলছে কোশ্চেনটা দেখো, পি এর ইনফরমেশনটা কি দিল, পি ইজ ইকুয়াল টু হচ্ছে
sin 2a, q is equal to হচ্ছে sin 2b, r is equal to হচ্ছে cos 2a, s is equal to হচ্ছে cos 2b। এইগুলা হচ্ছে উদ্দীপক। এটা ও আচ্ছা, t is equal to হচ্ছে sin 2 গামা, t is equal to হচ্ছে sin 2 গামা। আচ্ছা, তাহলে এই ইনফরমেশন গুলো উদ্দীপকে দেওয়া আছে। প্রথমে ক নম্বরে বলছে sec 3x divided by 2 is equal to একটা রাশি প্রমাণ করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই যাই, দেখি এটা কি কেমন ভাবে করা লাগে দেখি। আচ্ছা, এই প্রশ্নটা এখানে যে সেকের যে প্রবলেমটা দিল, এটা তোমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো দিয়ে করতে পারবা। তবে এই প্রবলেম গুলো না রাইট হ্যান্ড সাইড থেকে করা ভালো। রাইট হ্যান্ড সাইডে দেখো রাশিগুলো বড় বড় রাশি, তো এগুলা থেকে সিম্পলিফাই করে 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 অঙ্কগুলো নিয়ে আসতে পারবে, সহজ হবে। তো চলো এই প্রবলেমটা রাইট হ্যান্ড সাইড থেকে করি। তো তাহলে এই অংশটুকু দেখো, এটার এই টাইপের একটা প্রবলেম মনে আগের ক্লাসও করছিলাম, এটা আবার একটু করি। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? উপরে দেওয়া আছে 2√2 আর নিচে দেওয়া আছে √4 প্লাস √8 প্লাস 8 ইন্টু cos 6x। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? এখন মোটামুটি তোমরা মনে ধরতে পারতেছো যে আসলে আমরা cos এর কোন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব, কেন অ্যাপ্লাই করব। এখানেও নিশ্চয়ই বুঝার বাকি নাই যে আমরা আসলে প্রথমে 8 কে কমন নিব। আমরা যদি 8 কে কমন নিই, আমরা এখানে পাবো 1 প্লাস cos 6x, 1 প্লাস cos 6। আর আমরা আবার জানি 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কয়ার x, মানে জাস্ট 1 প্লাস cos এর ভিতরে যা থাকে সেই কোণটা অর্ধেক হয়ে যায়, 2 ইনটু স্কয়ার করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 1 প্লাস cos 6x কেও আমরা কি করতে পারবো, ওইভাবে কিন্তু ফর্মুলায় ফলাইতে পারবো। 2√2 ডিভাইডেড বাই 4 প্লাস √8 ইনটু 1 প্লাস cos 6x এর পরিবর্তে আমরা বসাতে পারবো 2 cos স্কয়ার 3x। এখন দেখো 8 আর 2 হচ্ছে 16, 16 কে যদি আমি রুট করি 16 ইনটু cos স্কয়ার 3x, তাহলে 16 কে যদি রুট করি তাহলে কি আসবে? উপরে থাকতেছে 2√2, নিচে থাকতেছে √4 প্লাস 16 কে রুট করলে আবার আসবে 4, cos স্কয়ার কে রুট করলে আসবে cos 3x। এখন যদি আমি আবারও 4 কে কমন নেই, তাহলে আসবে 1 প্লাস cos 3x। দেখো এবার প্রবলেম সলভ। তাহলে 2√2 ডিভাইডেড বাই 4 ইনটু 1 প্লাস cos 3x কে যদি আবার ফর্মুলা অ্যাপ্লাই করি 1 প্লাস cos 2x এর ফর্মুলা, তাহলে আবার কিন্তু বলবে 2 cos স্কয়ার, এই অ্যাঙ্গেলটাকে অর্ধেক করতে হবে। তাহলে 3x কে অর্ধেক করলে 3x ডিভাইডেড বাই 2। আবার দেখো এখানে যদি আমরা লিখি যে 8, তাহলে ক্যালকুলেটরে দেখবা 8 এর রুট কত আসে, 8 এর রুট করলে আসবে 2√2, তাহলে 2√2 ইনটু আর cos স্কয়ার 3x এর রুট করলে আসবে cos 3x ডিভাইডেড বাই 2। তাহলে 2√2 কাটা, আর 1 বাই cos 3x ডিভাইডেড বাই 2 কে আমরা লিখতে পারি sec 3x ডিভাইডেড বাই 2। এটাই তোমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু দেওয়া আছে। সো প্রবলেমটা সলভ। আচ্ছা ওকে, সো কোন নম্বর প্রবলেমটা আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নগুলো দেখতে হবে। আচ্ছা, এবার আসো পরের কোশ্চেনটা দেখি কি বলছে। যদি p প্লাস q ইজ ইকুয়াল টু c, আচ্ছা দেখি p প্লাস q ইজ ইকুয়াল টু c বসাই। p প্লাস q, ওরা বলতেছে p প্লাস q ইজ ইকুয়াল টু c। আচ্ছা, p ইজ ইকুয়াল টু কত? দেখো p ইজ ইকুয়াল টু কিন্তু দেওয়া আছে যে sin 2a আর q ইজ ইকুয়াল টু sin 2b, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি প্রশ্ন মতে আমরা পাই হচ্ছে sin 2a, সরি sin 2 আলফা যোগ sin 2 বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে c। এটা কিন্তু প্রশ্ন থেকে আমরা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তারপর আবার দেখো প্রশ্ন বলা আছে যে r প্লাস s ইজ ইকুয়াল টু d ধরতে বলছে। ওকে, তো আমরা দেওয়া হলো r প্লাস s ইজ ইকুয়াল টু d। আবার r ইজ ইকুয়াল টু দেখো তো কি, r ইজ ইকুয়াল টু হচ্ছে cos 2 আলফা আর s ইজ ইকুয়াল টু হচ্ছে cos 2 বিটা, তার মানে আমরা বলতে পারি এখান থেকে cos 2 আলফা যোগ cos 2 বিটা, আর s থেকে মান বসাতে ইজ ইকুয়াল টু d। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন আসলে আমি 1 আর 2 দুইটাই ইকুয়েশন থেকে ফর্ম করতে পারলাম কোশ্চেন থেকে। দেখো কোশ্চেন আমাকে জিনিসটা প্রমাণ করতে বলছে, দেখাও যে cos 2 আলফা যোগ 2 বিটা ইজ ইকুয়াল টু d স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই d স্কয়ার প্লাস c স্কয়ার। রাইট হ্যান্ড সাইডের রাশিটা যদি একটু অ্যানালাইসিস করো, রাইট হ্যান্ড সাইডের এই টাইপের একটা রাশি আনার জন্য আমি 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনের মধ্যে কি ধরনের অপারেশন করলে সুবিধা পাবো, এটা একটু তোমরা গেস করে বলো তো। রাইট হ্যান্ড সাইডের রাশিটা একটু তাকায় বলো যে আমি 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনের মধ্যে ঠিক কি কাজ করলে আমি এই ধরনের একটা প্রমাণ হয়তো বানতে পারবো। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করার পর বিয়োজন যোজন করলেই। এক্স্যাক্টলি, ভেরি গুড। তো আমরা যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে কিছু একটা কিন্তু হইতে পারে। তো
2 নম্বর সমীকরণকে 1 নম্বর দিয়ে ভাগ করলে হয়তোবা প্রমাণটা কাছাকাছি যাওয়া যাবে। তো চলো সেটাই ভাগ করি, তার মানে আমি পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে cos 2 আলফা যোগ cos 2 বিটা হবে, আর ডিভাইডেড বাই হবে sin 2 আলফা যোগ sin 2 বিটা, আর রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি d ডিভাইডেড বাই c। এখন হোল স্কোয়ার তো করা লাগবে, এটা বুঝাই যাচ্ছে যে হোল স্কোয়ার করে বিয়োজন যোগ করতে হবে, মিলবে। হোল স্কোয়ার করার আগে একটা কাজ করি, এখানে একটু সিম্পলিফিকেশন করি, যেটা এখানে ফর্মুলা পড়ছে, ফর্মুলাটা কি cos c প্লাস cos d এর ফর্মুলা আর sin c প্লাস sin d এর ফর্মুলা। এই ফর্মুলা যেহেতু পড়তেছে, চলো আগে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ফর্মুলা অ্যাপ্লাই করি, একটু সিম্পলিফাই করি, তারপরে না হলে বর্গ করে বিয়োজন যোজন করবো এবং অ্যান্সার মিলবে। এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে কি আসবে, cos c প্লাস cos d এর ফর্মুলা কি, cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 cos, কিন্তু খুব খারাপ, মানে আমার চোখে খুব খারাপ, কারণ cos এর ফর্মুলার মধ্যে কখনো কোনো সাইন টা দেখো না। cos এর ফর্মুলার মধ্যে দুইটাই হয় cos হয়, নাহলে দুইটাই সাইন হয়, সে কোনো সহাবস্থানের মধ্যে বিশ্বাসী না, ঠিক আছে। তাহলে দেখো 2 cos 2 আলফা যোগ 2 বিটা ডিভাইডেড বাই 2 ইনটু cos 2 আলফা মাইনাস 2 বিটা ডিভাইডেড বাই 2, মানে cos c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। আবার দেখো sin c প্লাস sin d এর ফর্মুলা, সে আবার ভালো সহাবস্থানে বিশ্বাস করে, তো 2 sin 2 আলফা যোগ 2 বিটা ডিভাইডেড বাই 2, পরের অংশটুকু আবার cos কে দেয় 2 ইনটু cos 2 আলফা মাইনাস 2 বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু d বাই c। আচ্ছা, এই 2 কাটা। এবার দেখো cos 2 আলফা যোগ 2 বিটা, এখান থেকে 2 যদি কমন হয় তাহলে আমি পাবো আলফা যোগ বিটা ডিভাইডেড বাই 2 ইনটু cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, 2 কমন নিলাম আর কি। নিচে sin এর ক্ষেত্রে সিমিলারলি sin 2 কমন নিলে আলফা যোগ বিটা ডিভাইডেড বাই 2 cos 2 কমন নিলে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু d বাই c। আচ্ছা, যে 2 সবগুলা 2 কাটো, সবশেষে পাচ্ছ কি cos আলফা প্লাস বিটা পাচ্ছ ইনটু cos আলফা মাইনাস বিটা sin আলফা প্লাস বিটা পাওয়া যাচ্ছে, আর হচ্ছে cos আলফা মাইনাস বিটা। এই আলফা প্লাস বিটা কাটি কেন, এই দেখো cos আলফা মাইনাস বিটা কেটে দিলাম, cos আলফা মাইনাস বিটা কেটে দিলাম, এখানে d বাই c আছে। সিম্পলিফিকেশন যা করার করে ফেলছি, এবার জাস্ট স্কোয়ার করো, তাহলে এইটা স্কোয়ার, লেফট হ্যান্ড সাইডে স্কোয়ার করলাম, রাইট হ্যান্ড সাইডে স্কোয়ার করলাম, উভয় পাশে বর্গ করলাম। এবার বিয়োজন যোজন করো, উপরের অংশ থেকে নিচের অংশ বিয়োজন, cos স্কোয়ার আলফা প্লাস বিটা থেকে নিচের অংশ sin স্কোয়ার। হ্যাঁ বলো, আগের লাইনটা একটু দেখানো যাবে? হ্যাঁ এই যে দেখো, এই দুইটা অংশ কেটে দিছি, এই অংশ আর এই অংশ কেটে দিছি, দুইটার মধ্যে cos আলফা মাইনাস বিটা আসছে। হয়েছে ভাইয়া। ওকে, ঠিক আছে। এবার দেখো বিয়োজন যোজন যদি করি, উপরের অংশ থেকে নিচের অংশ বিয়োজন, আবার উপরের অংশ থেকে সাথে নিচের অংশ যোজন, দেন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডেও সেম কাজ হবে, ডি স্কোয়ার থেকে সি স্কোয়ার বিয়োগ, আবার ডি স্কোয়ারের সাথে সি স্কোয়ার যোগ। দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু কোণে রাইট হ্যান্ড সাইড অলরেডি চলে আসছে, বা লেফট হ্যান্ড সাইডটা একটা জিনিস খেয়াল করো, sin স্কোয়ার সামথিং যোগ cos স্কোয়ার সামথিং, sin স্কোয়ার থিটা যোগ cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তো sin স্কোয়ার আলফা প্লাস বিটা যোগ cos স্কোয়ার আলফা প্লাস বিটা, এই পুরো অংশটুকু ভ্যালু হয়ে যাবে 1। প্রমাণ মিলতে এবার আরেকটু বাকি। এবার দেখো cos স্কোয়ার সামথিং মাইনাস sin স্কোয়ার ওই সামথিং, মানে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, একটা ফর্মুলা কিন্তু আছে, এটা cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটার একটা ফর্মুলা আছে, বলতে পারবো সেই ফর্মুলাটা কি? cos 2 থিটা। ভেরি গুড। তাহলে cos থিটা বলতে এখানে আলফা প্লাস বিটা, তার মানে cos 2 ইনটু আলফা প্লাস বিটা, আর রাইট হ্যান্ড সাইডে আগের মতো থাকতেছে ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই ডি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। সো এই জিনিসটা কিন্তু প্রমাণিত, ঠিক আছে। খুবই সহজ প্রশ্ন ছিল না, আমাদের টাইমে অনেক সহজ প্রশ্ন ছিল আর কি বোর্ড পরীক্ষাগুলোর মধ্যে, এখন হয়তো বা প্যাটার্ন একটু চেঞ্জ করতেছে। আচ্ছা, এবার দেখি পরের কোশ্চেনটা দেখি। গ নম্বর প্রশ্ন দেখি সলভ করতে পারে কিনা। ক নম্বরের মধ্যে কি বলছে, আলফা যোগ বিটা যোগ গামা ইজ ইকুয়াল টু পাই, এগুলো তোমাদের 7.6 এর প্রবলেম আর কি সব, যেখানে যে এই কন্ডিশন গুলো দেওয়া থাকে, আলফা যোগ বিটা যোগ গামা ইজ ইকুয়াল টু পাই বাই 2, এই টাইপের ইনফরমেশন দেওয়া থাকে। আচ্ছা দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা আসলে কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ টি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 minus 2 cos 2 alpha 2 cos 2 beta into cos 2 gamma। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব, পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ টি স্কয়ার। আচ্ছা লেফট হ্যান্ড সাইডে এই রাশিটা পাচ্ছি, তাহলে পি ইজ ইকুয়াল টু জানি কি ছিল, পি ইজ ইকুয়াল টু sin 2 alpha, তাহলে পি স্কয়ার ইজ ইকুয়াল টু হবে
সাইন স্কোয়ার 2 আলফা যোগ কিউ ইজ ইকুয়াল টু কি ছিল, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন 2 বিটা, সাইন 2 আলফা সাইন 2 বিটা, আর এখানে টি সাইন 2 গামা। তার মানে আমি পাচ্ছি সাইন স্কোয়ার 2 আলফা যোগ সাইন স্কোয়ার 2 বিটা যোগ সাইন স্কোয়ার 2 গামা। আচ্ছা, এবার এই জিনিসটাকে, এই টাইপের প্রবলেমগুলো মানে তোমরা করছো, এই জিনিসটাকে কিভাবে যাওয়া লাগে সেটা হচ্ছে দেখতে হবে। আমি একটা হিন্টস দেই এখানে কি করা লাগে আসলে। এখানে তোমাদেরকে কোনো না কোনো ভাবে 2 cos স্কয়ার থিটার সরি 2 sin স্কয়ার থিটার ফর্মুলা যাইতে হবে। আমরা একটা ফর্মুলা জানি না, 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। আবার আরেকটা ফর্মুলা কিন্তু আছে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। আমরা এখানে যেটা করব, হাফ কমন নিয়ে 2 sin স্কয়ার 2 আলফা ফর্মুলা 2 sin স্কয়ার 2 আলফা নিয়ে আসবো, সেখান থেকে আমরা এই ফর্মুলা যাব 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা যাব, সেখান থেকে আমরা হচ্ছে যোগ বিয়োগ করে ফর্মুলা অ্যাপ্লাই করে বাকি জিনিসটা নিয়ে আসতে পারবো। তাহলে এখানে একটা বাইরে একটা হাফ কমন নাও, ভেতরে একটা 2 গুণ দাও, তাহলে 2 sin স্কয়ার 2 আলফা যোগ 2 sin স্কয়ার 2 বিটা। আর sin স্কয়ার 2 গামাটাকে রাখলাম আপাতত। আমরা দুইটা নিয়ে অপারেশন করি, এটা তোমরা জানো এই চ্যাপ্টারের প্রবলেমগুলো কিভাবে করা লাগে, দুইটা করে নিয়ে কাজ করা লাগে। হাফ থাকলো, এবার দেখো 2 sin স্কয়ার 2 আলফা, এটাকে লিখতে পারি 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। 2 sin স্কয়ার থিটা যা থাকে 1 মাইনাস cos 2 থিটা হয়ে যায়, সেটা দ্বিগুণ হয়। তাহলে 2 sin স্কয়ার 2 আলফা এটা হয়ে যাবে 1 মাইনাস cos 4 আলফা যোগ 2 sin স্কয়ার 2 বিটা হবে 1 মাইনাস cos 4 বিটা যোগ sin স্কয়ার 2 গামা। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাই 3 যদি সূত্র নেই তাহলে কি মিলবে না ভাইয়া? আচ্ছা, তিনটা নিয়ে যদি সূত্র দাও, দেখো সবগুলোর যদি আমরা কজে নিয়ে যাই তো এখানে তার কোনো প্রবলেম কি হবে আদৌ, একটু দেখি। মনে হয় তো 1 sin স্কয়ার 2 আলফা। আচ্ছা, হ্যাঁ একটু সমস্যা আছে, তিনটা নিয়ে দিলে পরে একটা প্রবলেম হবে। আমি ওই লাইনটা পর্যন্ত যাই, তারপরে তোমাকে আমি বলতেছি যে আসলে কোন প্রবলেমটা হবে। তিনটারে যদি একসাথে ফর্মুলা ফেলাই দিই একটা প্রবলেম হবে, তুমি জিনিসটাকে সিম্পলিফাই করতে গেলে দেখবা যে একটা জায়গায় একটু প্রবলেম হতে পারে। তো আমি ওই লাইন পর্যন্ত যাই, তারপরে তোমাকে বলতেছি যে কোন একটা জায়গায় আমি একটা জিনিস কমন নিতে পারবো না, ঠিক আছে, কমন নেওয়া যাবে না, ওটা যাচ্ছি আমি, যাওয়ার পরে বলতেছি। তাহলে এবার দেখো 1 আর 1 যোগ করলে আমি পাচ্ছি 2, তারপরে এখানে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি আসে 2, আর এখানে মাইনাস যদি কমন নেই, আচ্ছা মাইনাস cos 4 আলফা মাইনাস cos 4 বিটা প্লাস sin স্কয়ার 2 গামা থাকলো আগের মতো। এবার হাফ দিয়ে যদি গুণ দিয়ে দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে হাফ দিয়ে 2 কে গুণ দিলে 1 মাইনাস হাফ ইনটু cos 4 আলফা মাইনাস হাফ ইনটু cos 4 বিটা। আচ্ছা একটা কাজ করি, এই দুই অংশ থেকে মাইনাস হাফ কমন নিয়ে নিই, মাইনাস হাফ কমন নিয়ে নিলে আমার উপকার হবে। মাইনাস হাফ কমন নিয়ে নিলাম, ভেতরে প্লাস দিয়ে দিতে পারবো, এখানে মাইনাস হাফ কমন নিয়ে নিলাম যোগ sin স্কয়ার 2 গামা 1 মাইনাস হাফ ইনটু, এবার এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করি। cos c প্লাস cos d এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো 2 cos c প্লাস d, অর্থাৎ হচ্ছে 4 কমন নিয়ে নিলে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইনটু cos 4 কমন নিলে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। কেন কমন নিলে বুঝতে পারছো, এখানে 4 আলফা মাইনাস 4 বিটা ছিল, 4 কমন নিয়ে রাখো যোগ sin স্কয়ার 2 গামা থাকলো। এখানে 2 দিয়ে কাটলে এখানে 2 থাকবে, এখানে 2 দিয়ে কাটলে 2 থাকবে, তো আমরা সবশেষে পাচ্ছি, আর এখানে 2 2 কাটা, সো 1 মাইনাস আমরা পাচ্ছি এখানে কত cos 2 ইনটু cos 2 ইনটু আলফা প্লাস বিটা ইনটু cos 2 ইনটু আলফা মাইনাস বিটা প্লাস sin স্কয়ার 2 গামা। একটা জিনিস খেয়াল করো, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কিন্তু একটা সম্পর্ক দেওয়া ছিল, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কিন্তু পাই দেওয়া ছিল। আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু যদি পাই হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হবে পাই মাইনাস গামা, ঠিক আছে। তাহলে আমরা আলফা প্লাস বিটার জায়গায় সেই পাই মাইনাস গামাটা বসাই দিই। চলো দেখি পাই মাইনাস গামাটা বসাই, 1 মাইনাস cos পাই মাইনাস গামা, তাহলে 2 যদি, আর এখানে থাকতেছে cos 2 ইনটু আলফা মাইনাস বিটা প্লাস sin স্কয়ার 2 গামা।
তাহলে এবার দেখো এখানে যদি আমরা 2 মাল্টিপ্লাই করি তাহলে এটা থাকবে হচ্ছে কত 2 পাই মাইনাস 2 গামা। আচ্ছা cos 2 পাই মাইনাস 2 গামা, দেখো 2 পাই এর সাপেক্ষে হিসাব করলে cos ই থাকবে, ঠিক আছে, cos কি থাকবে, cos ই থাকবে। আর যদি তুমি 2 পাই মাইনাস গামা যদি করো, এবার দেখো 2 পাই মাইনাস গামা কি, এ হচ্ছে 180 ডিগ্রি, 2 পাই হচ্ছে 360 ডিগ্রিতে কোনো কিছু বিয়োগ করলে সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, আর ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু cos এর ভ্যালু কিন্তু পজিটিভ, তার মানে এটা পজিটিভ cos 2 গামা থাকবে। এই পুরো জিনিসকে পরিবর্তে আমি লিখতে পারি cos 2 গামা। এবার দেখো একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, 1 মাইনাস cos 2 গামা ইনটু cos 2 আলফা মাইনাস 2 বিটা প্লাস sin স্কয়ার 2 গামা কে আমরা কি লিখতে পারি, আমরা জানি sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা 1, তো sin স্কয়ার থিটা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, মানে sin স্কয়ার 2 গামা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার 2 গামা, 1 মাইনাস cos স্কয়ার 2 গামা লিখতে পারি। তো এবার দেখো আমরা কিন্তু এখানে cos 2 গামা পাচ্ছি, এখানে cos 2 গামা পাচ্ছি। আচ্ছা এবার তোমার কোশ্চেনের অ্যানসারটা দিই, যদি তুমি এই জায়গাতে যদি তুমি আগের জায়গায় যদি তিনটাকে একসাথে ফর্মুলা অ্যাপ্লাই করতা, লাস্টের স্টেজে এসে তুমি আর কমন নেওয়ার মতো কিছু পাইতে না, সবার অ্যাঙ্গেল দেখতে বড় বড় অ্যাঙ্গেল, ঠিক আছে, কারোর সাথে কারো অ্যাঙ্গেল কিন্তু মিলবে না, এরকম একটা অবস্থা আসতো, বুঝতে পারছো? এই জায়গায় তখন কিন্তু চলে আসতো cos স্কয়ার 2 গামা কিন্তু আসতো না, এখানে আসতো cos 4 গামা, 4 গামা আর 2 গামা তো কমন নিতে পারবে না। তো আমার মনে হয় ওই জিনিসটা শুধু শুধু কমপ্লেক্স হয়ে যেত, এবং আদৌ পারটা কিনা আমি শিওর না, পড়ে দেখতে হবে যে কোনো ভাবে কি করা যায় কিনা, বাট অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে এটা বুঝে যাচ্ছে, হয়তো বা পারবা না ওইভাবে করলে। কিন্তু এখানে দেখো আমি cos 2 গামা এখন কিন্তু কমন নিতে পারবো, তো এভাবে হচ্ছে দুইটা করে কমন নেওয়া লাগে। তো 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 মাইনাস cos 2 গামা cos 2 আলফা মাইনাস 2 বিটা মাইনাস cos স্কয়ার 2 গামা। তো এবার যদি আমরা এখানে কি করতে পারি, মাইনাস cos 2 গামা কমন নিয়ে নিই, সো মাইনাস cos 2 গামা কমন নিলাম, দেখো এইখান থেকে মাইনাস cos 2 গামা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকতেছে হচ্ছে cos 2 আলফা মাইনাস 2 বিটা, আবার এই জায়গা থেকে মাইনাস cos 2 গামা কমন নিয়ে তাহলে পড়ে থাকতেছে হচ্ছে প্লাস cos 2 গামা, ঠিক আছে, কোনো কিছু কমন নেওয়া মানে তো সেই জিনিসটা ভাগ দাও, তাহলে আমি মাইনাস cos 2 গামা দিয়ে ভাগ দিলে এখানে প্লাস cos 2 গামা থাকবে, মাইনাস দিয়ে মাইনাসকে ভাগ দিলে প্লাস, আর দুইটা cos 2 গামা থেকে একটা cos 2 গামা নিয়ে আসলে আরেকটা cos 2 গামা থাকবে। এবার যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, আচ্ছা দাঁড়াও এখানে ফর্মুলা অ্যাপ্লাইটা একটু অন্যভাবে করি, দেখো 2 গামাটাকে একটু চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব একটু দেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কি ছিল, পাই, কোশ্চেনে দেওয়া ছিল। আচ্ছা আমি যদি উভয় পর সবাইকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো, 2 আলফা যোগ 2 গামা বিটা যোগ 2 গামা ইজ ইকুয়াল টু কি 2 পাই, এটা পাচ্ছি। তাহলে দেখো 2 গামা ইজ ইকুয়াল টু কি, 2 গামা ইজ ইকুয়াল টু এটাকে যদি একটা ব্র্যাকেটেড করি তাহলে হচ্ছে 2 পাই মাইনাস 2 আলফা যোগ 2 বিটা, তাহলে 2 গামা ইজ ইকুয়াল টু কি, 2 গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই মাইনাস 2 আলফা যোগ 2 বিটা, 2 গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই মাইনাস 2 আলফা যোগ 2 বিটা, তাহলে আমরা 2 গামার জায়গায় এই ভ্যালুটা বসাবো, 2 পাই মাইনাস 2 আলফা যোগ 2 বিটা, 2 মাইনাস cos 2 গামা cos 2 আলফা মাইনাস 2 বিটা প্লাস 2 গামার পরিবর্তে বসা দিচ্ছি cos 2 পাই মাইনাস 2 আলফা যোগ 2 বিটা। আচ্ছা এবার আবার একটা জিনিস দেখো, একটা ফর্মুলা এমন একটা ফর্মুলা পড়ছো কিনা যে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, বলতে পারবো ফর্মুলাটা কি, আগের দিনও সম্ভবত এরকম একটা ফর্মুলা ইউজ করছিলাম, cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, এইটার ফর্মুলা কি, তো cos a cos b 2 cos a cos b। আচ্ছা তাহলে এখন একটা জিনিস দেখো 2 মাইনাস, আচ্ছা আরেকটা কাজ করি, cos 2 পাই মাইনাস 2 আলফা প্লাস 2 বিটা, 2 পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু অলওয়েজ cos থিটা হয়, তাহলে 2 পাই মাইনাস 2 আলফা মাইনাস বিটা লেখা যেই কথা, আমি যদি এখানে তার পরিবর্তে 2 আলফা যোগ 2 বিটা লিখি একই কথা আসবে, আমার প্রবলেম কিন্তু সলভড। আর এক লাইন লাগবে, মাইনাস cos cos 2 গামা তো থাকলোই, আবার যদি এই জায়গায় ফর্মুলা অ্যাপ্লাই করে কি আসতেছে, cos 2 আলফা মাইনাস 2 বিটা প্লাস cos 2 আলফা প্লাস 2 বিটা, তাহলে cos a মাইনাস cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, ফর্মুলা হচ্ছে 2 cos a cos b, 2 cos 2 আলফা ইনটু cos 2 বিটা। সো ফর্মুলাটা সিম্পলিফাই করলে আসে 2 মাইনাস 2 ইনটু cos 2 আলফা ইনটু cos 2 বিটা ইনটু cos 2 গামা, তাহলে এটাই হচ্ছে গিয়ে ফর্মুলা, এবং এটাই আমাদের সবশেষে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, তো এটা কিন্তু প্রমাণিত হলো, ঠিক আছে।
সেই প্রবলেমটা কিন্তু প্রুফ। আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছি। তো আজকে দিনের শেষ সৃজনশীল প্রবলেম। সো এই মাসের ইচ্ছা আছে যে 20-22 তারিখের মধ্যে তোমাদের যেই সিলেবাস বা যেই চ্যাপ্টার গুলো হচ্ছে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত ওই চ্যাপ্টার গুলোর টেস্ট পেপার সলভিংটা শেষ করে টেস্ট পেপার সলভিংটা শেষ করে লাস্টের যে একটা উইক থাকবে বা 10 দিন থাকবে, ওই 10 দিন বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা, যেহেতু একটা চ্যাপ্টারই বাকি আছে, ওই চ্যাপ্টারটা করার চেষ্টা করব। আর জুলাই থেকে চেষ্টা করব সেকেন্ড পেপারটা স্টার্ট করার, ঠিক আছে? সো এটা হচ্ছে কি প্ল্যান। আচ্ছা চলো দেখি এবার পরের সৃজনশীলটা দেখি। কুমিল্লা বোর্ড 2017 সালের প্রশ্ন, আই গেস ইজি হবে। চলো দেখা যাক কি বলছে এখানে। cos 2p is equal to 1 minus 10 square p। আচ্ছা উদ্দীপকটা কি দেখি। a is equal to হচ্ছে 2 pi divided by 15, আর a plus b plus alpha plus beta plus gamma is equal to pi দেওয়া আছে। আবার কি দেওয়া আছে, cos a is equal to cos alpha is equal to cos beta cos gamma। এই তিনটা ইনফরমেশন উদ্দীপকে দেওয়া আছে। আচ্ছা ক নম্বরটা দেখি। ক নম্বরটা আই গেস ইজি হবে। ক নম্বর কি বলছে এখানে, cos 2p is equal to, আমাকে এই জিনিসটা দেখাইতে বলছে। আচ্ছা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। এটা বেসিক্যালি একটা ফর্মুলা, cos 2 থিটার একটা ফর্মুলা আছে 1 - tan স্কয়ার থিটা / 1 + tan স্কয়ার থিটা। ওই ফর্মুলাটাই সম্ভবত প্রমাণ চাইছে। ওকে, তো আমরা লেফট হ্যান্ড সাইডের থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos 2p। আচ্ছা cos 2p এর অন্য একটা ফর্মুলার সাহায্যে জিনিসটা প্রমাণ করব। cos 2p এর একটা ফর্মুলা কি তোমরা জানো? হ্যাঁ মাত্রই তো তোমরা জানো, এটা তো তোমরা মাত্রই বললে, cos স্কয়ার p - sin স্কয়ার। এটা হচ্ছে cos 2p এর একটা ফর্মুলা। আচ্ছা cos স্কয়ার p - sin স্কয়ার। এখন যদি একটা কাজ করি, এখান থেকে কি করা যায়, কারণ এখান থেকে যদি আমরা cos স্কয়ার p কে যদি কমন নিই, তাহলে কি পড়ে থাকতেছে বলতো? cos স্কয়ার p নিয়ে নিলাম, তাহলে এই জায়গায় cos স্কয়ার p নিয়ে নিলে 1 মাইনাস কোনো কিছু কমন না, মানে সেই জিনিসটা দিয়ে ভাগ দাও। তাহলে sin স্কয়ার p কে কি করব, cos স্কয়ার p দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি পড়ে থাকতেছে, cos স্কয়ার p 1 - tan স্কয়ার p। এটাই তো পড়ে থাকতেছে, তাই তো? আবার বলো তো cos স্কয়ার p কে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার p কে কি আমরা লিখতে পারি না 1 ডিভাইডেড বাই sec স্কয়ার p? আর উপরে কিন্তু আছে হচ্ছে 1 - tan স্কয়ার p। আবার বলো তো sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 + tan স্কয়ার। তাহলে sec স্কয়ার p ইজ ইকুয়াল টু 1 + tan স্কয়ার p। এটাই কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইডে ছিল, মানে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। সো প্রুফ। আশা করি বুঝতে পারছো, ইজি একটা প্রবলেম ছিল। ওকে, cos 2p এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, cos স্কয়ার p - sin স্কয়ার p। এখান থেকে হচ্ছে cos স্কয়ার p কমন নিয়ে প্রবলেমটা মিলানো গেছে। আচ্ছা এবার চলো খ নম্বর দেখি। ওকে, খ নম্বরটাও তোমাদের বইয়ের একটা প্রবলেম, এগুলো পড়ানো হয়েছিল। 16 cos a cos 2a cos 4a cos 7a = 1। আচ্ছা যেখানে a = হচ্ছে 2 pi / 15। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, 16 cos a cos 2a cos 4a, তারপরে বলছে cos 7। আচ্ছা এটা ইজ ইকুয়াল টু 1 দেখাই যাবে। চলো দেখি কিভাবে করা যায়। তো এই ধরনের প্রবলেম করার সিস্টেম আছে একটা, কার মনে আছে এটা? সিস্টেমটা কি কি করতে হবে আমার? দেখো দেখো কিভাবে করতেছে। এখানে যেটা করলাম, একটা সাইন এ নিয়ে আসলাম, বাট সাইন এটা খুব প্রশ্নে আমাদের ছিল না। সাইনে নিয়ে আসতাম, তাহলে জিনিসটাকে ব্যালেন্স করার জন্য আমার এখানে একটা সাইন এ কে গুণ করতে হবে। উপর একটা সাইন এ গুণ করলাম। আবার দেখো 16 ছিল এখানে, তো 16 কে আমি লিখলাম 8 × 2, 2টাকে আমি ভেতরে গুণ দিলাম। আর cos a কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু আমি এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। 2 sin a cos a ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এটা লেখা ইজ ইকুয়াল টু লেখা যাবে sin 2a।
তাহলে sin 2a ইনটু cos 2a। এখন দেখো তো আবার যদি আমি আর বাকিগুলো আগের মতোই থাকুক, cos 4a cos 7a এগুলো আগের মতোই আছে। এবার দেখো আবার 8 কে আবার আমি কি লিখতে পারি, 8 কে কি আমি লিখতে পারি না যে 4 ইনটু 2, 2টাকে আমি sin 2 এর cos 2 এর সাথে গুণ দিলাম, তাহলে এখন আমি পাচ্ছি 2 sin 2a cos 2a। আমরা জানি 2 sin a cos a ইজ ইকুয়াল টু sin 2a, আর 2 sin 2a cos 2a ইজ ইকুয়াল টু sin 4a, sin 4a ইনটু cos 4a, আর সাথে আছে cos 7। এখন আবার দেখো 4 কে আবার আমরা কি লিখতে পারি, 4 কে কি আমরা লিখতে পারি না 2 ইনটু 2, তাহলে একটা 2 এর পাশে রাখলাম আর একটা 2 ডান পাশে রাখলাম। আবার দেখো 2 sin 4a cos 4a, এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু আবার লিখতে পারি sin 8a, তাহলে sin 8a ইনটু cos 7a। সবশেষে আমরা এই অংশটুকু পাচ্ছি। এবার একটু উদ্দীপকে যাই, a ইজ ইকুয়াল টু কি ছিল, a ইজ ইকুয়াল টু ছিল 2 পাই ডিভাইডেড বাই 15। দেখো তো a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 15, তাহলে 15a ইজ ইকুয়াল টু কত হবে, 15a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই, 15a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই। আচ্ছা তাহলে কি করা যায় তাহলে, আচ্ছা তাহলে একটা জিনিস দেখো 15a ইজ ইকুয়াল টু কিন্তু 2 পাই, জিনিসটা মাথায় রাখো। এবার একটা জিনিস খেয়াল করো, 1 বাই sin a তো আছেই, এবারে এই 2 যদি গুণ দিতে 2 sin 8a ইনটু cos 7a। আমরা মাত্র একটা ফর্মুলা দেখলাম, একটা ফর্মুলা এমন ছিল না যে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin a cos b। তাহলে দেখো তো আমাদের এই রাইট সাইডটুকু দেখো, 2 sin 8a, 8a কে আমি বললাম a, 7a কে আমি নাম দিলাম b, তাহলে 2 sin 8a ইনটু cos 7a। এটাকে তাহলে আমরা এই ফর্মুলার রাইট হ্যান্ড সাইডের অংশের সাথে মিলছে এই অংশটুকু, তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে আমরা বসাইতে পারবো। লেফট হ্যান্ড সাইডে কি আছে, sin a প্লাস b আছে, মানে হচ্ছে 8a প্লাস 7a যোগ sin 8a মাইনাস 7। তাহলে সেই অংশটুকু যদি করি তাহলে ফর্মুলা অনুযায়ী কি আসবে, 1 বাই sin a, তাহলে এখানে আসবে sin 8a প্লাস 7 মানে sin 15a যোগ sin 8a মাইনাস 7 মানে sin a। এবার একটা জিনিস দেখো 15a ইজ ইকুয়াল টু, আবার আমরা কিন্তু জানি প্রশ্ন মতে 15a ইজ ইকুয়াল টু কিন্তু 2 পাই, আবার তোমরা জানো যে sin 2 পাই বা sin 360 ডিগ্রি মানে হচ্ছে 0, এই অংশটুকু মানে হচ্ছে 0। তাহলে আমরা অবশিষ্ট থাকতেছে 1 বাই sin a ইনটু sin a ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি অবশেষে পেয়ে গেলাম হচ্ছে এই পুরো রাশিটার ভ্যালু হচ্ছে 1। এটাই কিন্তু আমার প্রুফ করতে বলা হয়েছিল, সো প্রমাণিত। আচ্ছা আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলে প্রথমে জাস্ট 1 বাই sin এ গুণ ভাগ দিতে হয়, ভাগ দিয়ে ভেতরে হচ্ছে 1 বাই sin এ গুণ দিতে হয়। এটা করলে দেখা যায় স্টেপ বাই স্টেপ প্রবলেমটা সলভ হয়। আচ্ছা আজকের দিনের শেষ প্রবলেম, এটা তোমাদের বইয়ের ডিরেক্ট বই থেকে তুলে দেওয়া হয়েছে একটা প্রবলেম, 10 আলফা ইজ ইকুয়াল টু 10 বিটা যোগ 10 গামা। এই জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে। খুবই সিম্পল প্রবলেম হওয়ার কথা এটা। আর এখানে তোমাদের দেওয়া আছে কি দেখো তো, cos আলফা ইজ ইকুয়াল টু cos বিটা ইনটু cos গামা, এই ইনফরমেশনটুকু কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এটা দিয়ে এখন বলতেছে যে এই প্রবলেমটা সলভ করতে। আচ্ছা সো এটা ডান পক্ষ থেকে করার চেষ্টা করি। চলো ডান পক্ষ থেকে আমি মনে তোমাদেরকে শিখেছিলাম, ডান 10 বিটা যোগ 10 গামা, রাইট হ্যান্ড সাইডে এই জিনিসটা আছে। তাহলে এটা থেকে আমার আসতে হবে কোথায়, আসতে হবে যে 10 আলফাতে আসতে হবে। চলো দেখি কিভাবে আসা যায়। আচ্ছা 10 বিটা আর 10 গামা যোগ করতে পারবো না, একটা কাজ করি, 10 কে নিয়ে কাজ করতে না পারলে সাইন পদে ভাঙাই ফেলি। তাহলে 10 বিটাকে লিখতে পারি sin বিটা ডিভাইডেড বাই cos বিটা, 10 গামাকে লিখতে পারি sin গামা ডিভাইডেড বাই cos গামা। এখন যদি আমরা লসাগু করি আমরা পাবো হচ্ছে cos বিটা cos গামা। এখন লসাগু উপরে যদি গুণ দিই তাহলে পাবো হচ্ছে তোমার sin বিটা cos গামা প্লাস sin গামা cos বিটা, আমরা এটা পাবো। প্রবলেম কিন্তু এখনই সলভ হয়ে গেল। যে দেখো cos বিটা cos গামা, এটা কি কোনো মান দেওয়া ছিল প্রশ্নে? দেওয়া ছিল cos বিটা cos গামা ইজ ইকুয়াল টু কিন্তু cos আলফা, তাহলে এটার পরিবর্তে নিচে বসাই দিই cos আলফা। আবার দেখো এখানে একটা ফর্মুলা পড়ছে sin a cos b
cos a sin b, sin a cos b, sin a cos b, cos a sin b, sin a cos b যোগ cos a sin b, ফর্মুলা হচ্ছে sin a plus b, মানে এটা হবে sin বিটা প্লাস গামা। আচ্ছা এখন দেখো প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই, এই জিনিসটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা যদি পাই হয় তাহলে আলফা, তাহলে গামা ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে সরি বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কি হবে, বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু পাই মাইনাস আলফা, স্বাভাবিক। তো আমরা এখানে লিখতে পারবো বিটা প্লাস গামার পরিবর্তে লিখতে পারবো সাইন পাই মাইনাস আলফা, আর নিচে কিন্তু কজ আলফা। সাইন পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা, সাইন পাই মাইনাস আলফা ইজ ইকুয়াল টু সাইন আলফা, নিচে হচ্ছে কজ আলফা, সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি টেন আলফা, যেটা তোমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু গিভেন ছিল। তার মানে এটাই কিন্তু প্রমাণ করতে বলা হচ্ছে। সো আশা করি এই প্রবলেমটাও তোমরা বুঝতে পারছো। সো আজকের দিনে আমরা আরো 3টা সৃজনশীল সলভ করার চেষ্টা করছি। তো বইয়ে আসলে এরকম অসংখ্য সৃজনশীল দেওয়া আছে, কিন্তু ভালো ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা সৃজনশীলই দেখা গেছে যে বোর্ড পরীক্ষা যে আশাগুলা ম্যাক্সিমামই তোমাদের বইয়ের সাথে ডিরেক্টলি কানেক্টেড বা একটু মডিফিকেশন, খুব সিম্পল মডিফিকেশন করে। তো তোমরা যারা ত্রিকোণমিতিক ক্লাসগুলো ঠিকভাবে করছো, বইয়ের প্রবলেমগুলো করছো, এই জায়গায় আশা করি একটু বইয়ের প্রবলেমগুলো প্র্যাকটিস থাকলে এই সৃজনশীলগুলো তোমরা হয়তো পারবা, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে তোমরা যেটা করবা ডিফারেন্সিয়েশনের বইয়ের প্রবলেমগুলো একটু দেখে আসার চেষ্টা করবা, যাতে সৃজনশীলগুলো তোমাদের ধরতে একটু সুবিধা হয়। সো নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন থেকে কিছু সিকিউ সলভ করার চেষ্টা করবো। ওকে, সো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত।